অমর ২১শে ফেব্রুয়ারি ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবস আগামীকাল। মাতৃভাষা আন্দোলনের ৭৪ বছর পূর্ণ হবে। মাতৃভাষার অধিকার প্রতিষ্ঠার পাশাপাশি বাঙালি জাতিসত্তা, স্বকীয়তা আর সাংস্কৃতিক স্বাতন্ত্র্য রক্ষার আন্দোলনের অবিস্মরণীয় সেই দিনটি ফিরে এসেছে আবার। গৌরবে দীপ্ত অনন্য এই দিনেই প্রথমবার মানুষ মায়ের ভাষার অধিকার রক্ষায় রক্ত ঢেলে দিয়েছিল রাজপথে। প্রতি বছরের মতো এবারেও রাজধানী ঢাকায় কেন্দ্রীয় শহীদ মিনারের বেদিতে পুষ্পস্তবক অর্পণ করে জাতি ২১-এর মহান শহীদদের প্রতি শ্রদ্ধা জানাবে। রাত ১২টা ১ মিনিটে কেন্দ্রীয় শহীদ মিনারে পুষ্পস্তবক অর্পণের মধ্য দিয়ে ২১-এর কর্মসূচি শুরু হবে। এছাড়াও কালো ব্যাজ ধারণ, প্রভাত ফেরি সহকারে আজিমপুর কবরস্থানে শহীদদের কবরে পুষ্পার্ঘ্য অর্পণ ও শ্রদ্ধা জানানো হবে। এছাড়া দিনটিকে ঘিরে থাকবে আরও নানা রকম আয়োজন। মহান ২১-এর প্রতি শ্রদ্ধা জানিয়ে ইউনেস্কো এই দিনটিকে আন্তর্জাতিক মাতৃভাষা দিবসের স্বীকৃতি দেওয়ার পর থেকে আন্তর্জাতিক পর্যায়েও গত কয়েক বছর ধরে দিবসটি পালিত হচ্ছে। দর্শক, আন্তর্জাতিক মাতৃভাষা দিবসের প্রস্তুতি নিয়ে এই মুহূর্তে ব্রিফ করছে ডিএমপি। আমরা সরাসরি চলে যাচ্ছি সেখানে। শহীদ মিনারে প্রবেশ করবেন এবং নির্দিষ্ট রুট অনুসরণ করে প্রস্থান করবেন। আপনার শ্রদ্ধা নিবেদন শেষ হলে অন্যকে সুযোগ দিন এবং শৃঙ্খলা বজায় রাখুন। প্রিয় উপস্থিতি, নিরাপত্তা ও শৃঙ্খলার স্বার্থে সন্ধ্যার পর থেকে ঢাকা বিশ্ববিদ্যালয় এলাকায় প্রবেশ পথে কিছু ডাইভারশন চালু থাকবে। ঢাকা বিশ্ববিদ্যালয় এলাকায় বসবাসকারী শিক্ষক, ছাত্র, কর্মকর্তা ও কর্মচারীগণ সেসব ট্রাফিক নির্দেশনা অনুসরণ করে আমাদের সহযোগিতা করবেন। আপনাদের সকলকে আন্তরিক ধন্যবাদ ও কৃতজ্ঞতা। আমার বক্তব্যের পরে ট্রাফিক ব্যবস্থা সংক্রান্ত বিষয়ে অতিরিক্ত পুলিশ কমিশনার ট্রাফিক কথা বলবেন। দর্শক, আন্তর্জাতিক মাতৃভাষা দিবসের নিরাপত্তা সংক্রান্ত তথ্য নিয়ে ব্রিফ করছিলেন ডিএমপি কমিশনার। আমরা যুক্ত ছিলাম সেখানে। অর্থ পরিকল্পনা মন্ত্রণালয়ের দায়িত্ব পাওয়ার পর আমির খসরু মাহমুদ চৌধুরী আজ প্রথমবারের মতো নিজ জেলা চট্টগ্রাম সফরে যাচ্ছেন। তার সফরের বিষয়ে বিস্তারিত জানাতে আমাদের সাথে যুক্ত হচ্ছেন সহকর্মী রাজীব বড়ুয়া। রাজীব, অর্থমন্ত্রী কখন চট্টগ্রামে পৌঁছাবেন? তার সফরকে ঘিরে সারাদিন কি কি কর্মসূচি রয়েছে, বিস্তারিত জানাবেন। শুভেচ্ছা জানাতে এসছেন বিমানবন্দরে, প্রচন্ড ভিড়। উনি এখানে কোনো ধরনের ব্রিফ করেননি। এখান থেকে উনি যাবেন তার পৈতৃক বাসা কাট্টলিতে, সেখানে তার মা বাবার কবর জিয়ারত করবেন। এরপর তিনি ওখান থেকে নামাজ পড়ে তারপরে তার যে মেহেদিবাগের যে বাসা সেখানে তিনি থাকবেন এবং দুপুর ২:৩০টার সময় তিনি ওখানে একটা প্রেস ব্রিফ করবেন এবং তিনি বললেন যে আসলে এখানে কোনো কথা বলবেন না। তিনি ২:৩০টার সময় তার বাসভবনে সবাইকে যেতে বললেন। তো আমরা দেখছি যে এখানে অর্থ এবং পরিকল্পনা মন্ত্রী হওয়ার পর প্রথমবারের মতো তিনি চট্টগ্রামে এসেছেন। এই কারণে নেতাকর্মীরা খুবই উৎফুল্ল এবং খুবই আনন্দিত। তিনি আছেন এখানে, আমরা একটু তার সাথে কাজ করতে হবে, চট্টগ্রামের উন্নয়নে কাজ করতে হবে। অর্থনীতির চাকা আরো সচল করতে, অর্থনীতির চাকাকে আরো সচল করার জন্য আপনার পরিকল্পনাটাকে কোনটাতে সবচেয়ে বেশি গুরুত্ব দিবেন? অনেক পরিকল্পনা আছে, এগুলো তো এক কথায় বলা যাবে না। সবচেয়ে বড় সমস্যা হচ্ছে কর্মসংস্থান। বাণিজ্যিক রাজধানীর কাজ শুরু হবে এখন। এখানে বিনিয়োগ অনেক বড় ব্যাপার আছে, সেদিকে আমাদেরকে যেতে হবে। পোর্টের কার্যক্রমকে আরো উন্নততর করতে হবে, বিনিয়োগ বাড়াতে হবে, কর্মসংস্থান বাড়াতে হবে। বিনিয়োগের মাধ্যমে তো বাণিজ্যিক রাজধানী হবে।
লাবণী, আমির খসরু মাহমুদ তিনি বললেন যে আসলে তার পরিকল্পনার কথাগুলো, যে ধীরে ধীরে উনার যে পরিকল্পনাগুলো রয়েছে সেই পরিকল্পনাগুলো উনি আসলে বাস্তবায়ন করবেন। এই ক্ষেত্রে আসলে প্রধান প্রধান যে সমস্যাগুলো আছে সেটি আসলে চিহ্নিত করার কথা বলছেন, এবং তিনি জানান যে আসলে চট্টগ্রাম যেহেতু একটা বাণিজ্যিক নগরী, ফলে এখানে যে চট্টগ্রাম বন্দর রয়েছে তিনি বন্দরের বিষয়টি আসলে প্রাধান্য দিচ্ছেন, এবং এই চট্টগ্রামকে তিনি একটি আঞ্চলিক ব্যবসা কেন্দ্রের হাব, এবং সেটা শুধু আঞ্চলিক না, এটা আসলে আন্তর্জাতিক একটা ব্যবসা বাণিজ্যের হাব হিসেবে তিনি গড়ে তুলতে চান। এই বিষয়গুলো আসলে তিনি বলছেন। লাবণী। রাজীব, ধন্যবাদ আমাদের সাথে যুক্ত থাকার জন্য। দর্শক, আমরা যেমনটি দেখছিলাম, অর্থ পরিকল্পনা মন্ত্রী আমির খসরু ইতোমধ্যেই চট্টগ্রামে পৌঁছে গেছে। তার সফরে বিভিন্ন তথ্য নিশ্চয়ই আমরা আপনাদেরকে পরবর্তী সংবাদ সংযোগগুলোতে জানানোর চেষ্টা করব। সৌদি আরব গেলেন রোজগার করতে, ফিরে এলেন মানসিক ভারসাম্যহীন হয়ে। ঠাঁই মিলেছে বেসরকারি শেল্টারে। 8 দিন পেরিয়ে গেলেও খোঁজ মেলেনি পরিবারের। রিজিয়া কি হয়ে থাকবে শুধুই বেদনার গল্প? বেসরকারি উন্নয়ন সংস্থা ব্র্যাক বলছে 6 বছরে এরকম পরিণতি হয়েছে 157 রেমিটেন্স যোদ্ধার। দর্শক, এসব নিয়ে সরকারের কোনো উদ্যোগই নেই। শাহনাজ শারমিনের বিশেষ প্রতিবেদন। নিরাপদ আশ্রয়কেন্দ্র কিংবা হোস্টেল, কোনো যত্নই পরিবারে উষ্ণতার সমান হতে পারে না। রিজিয়া 8 দিন ধরে ঠিকানাহীনভাবে ঘুরে বেড়াচ্ছেন, খুঁজে ফিরছেন স্বজনদের। মাত্র 2টি শব্দ বলতে পারেন রিজিয়া, মুসলিম আর সৌদি আরব। আছে শুধু বিমানের একটি টিকিট, সেখানে লেখা রিজিয়া বেগম, পিতা বা স্বামী আব্দুল নূর। শুধু এটুকুই উল্লেখ আছে। ঢাকার আশকোনায় ব্র্যাক মাইগ্রেশন সেন্টার কর্মীদের হেফাজতে 513 নম্বর রুম এখন রিজিয়ার ঠিকানা। গত 12 ফেব্রুয়ারি বিকেলে সৌদি এয়ারলাইন্সের ফ্লাইটে ঢাকায় অবতরণের পর বিমানবন্দরে অসংলগ্নভাবে ঘোরাফেরা করতে থাকেন তিনি। পরে সিভিল এভিয়েশন কর্তৃপক্ষ তার মানসিক পরিস্থিতি বিবেচনা করে নিরাপদ আবাসন ও পরিবারের সন্ধানের জন্য ব্র্যাকের কাছে হস্তান্তর করে। হয়তো চোখে স্বপ্ন ছিল নিজের পায়ে দাঁড়ানোর, পরিবারকে সচ্ছল করার। সেই চোখ এখন অনুভূতিহীন, অশ্রুই ভরা। নেই কোনো প্রয়োজনীয় ডকুমেন্ট। 7 দিন ধরে সেন্টারে কর্মীরা কথা বলেও কোনো তথ্য উদ্ধার করতে পারেননি। মেন্টাল ট্রমা থেকে কিন্তু এটা যায় যে তারা প্রচুর ভয় পায়, তারপরে বিশেষ করে পুরুষ দেখলে তারা মানে খুবই উত্তেজিত হয়ে যায়। ধারণাই করা হচ্ছে যে এখানে নিয়োগকর্তা কর্তৃক সে কোনো না কোনো নির্যাতনের শিকার হয়েছিল, যার কারণে সে মানসিক ভারসাম্য হারিয়েছে। যদি কেউ এই নারীর পরিচয় জানেন, তাকে ব্র্যাক মাইগ্রেশন ওয়েলফেয়ার সেন্টারের মোবাইল নাম্বার 0171-2197-854 এই নাম্বারে যোগাযোগ করার অনুরোধ করা হয়েছে। এদিকে ব্র্যাক বলছে গেল 6 বছর 157 জন রেমিটেন্স যোদ্ধা মানসিক ভারসাম্যহীন হয়ে দেশে ফিরেছে, কিন্তু সরকার তাদের পাশে দাঁড়ায়নি। এই ধরনের ঘটনাগুলোতে আমরা মনে করি যে আমাদের রাষ্ট্রের উচিত ব্যবস্থা নেওয়া। এই মেয়েটাকে পাঠিয়ে দেওয়ার আগেই আমাদের সৌদি আরবের বাংলাদেশ দূতাবাসের উচিত ছিল তারা ঘটনাটার বিস্তারিত জেনে এই মেয়েটা যেন বিচার পায় সেই বিষয়টা কিন্তু দেখভাল করা। 3টা আন্তর্জাতিক বিমানবন্দরে একটা কাঠামো করা উচিত, যদি কোনো মেয়ে নিপীড়নের শিকার হয়, মানসিক ভারসাম্যহীন হয়ে ফেরে, তাকে আসলে কে আশ্রয় দিবে, কোনভাবে তার ব্যবস্থা নেওয়া হবে। কখন, কেন, কোন আশায় রিজিয়া পাড়ি জমায় প্রবাসে তা এখনো অজানা। পরিবার না খুঁজে পেলে এ গল্পের উপসংহার অজানাই থেকে যাবে। নামটা একটু বলেন না আপনার নাম। শাহনাজ শারমিন, 71, ঢাকা। পবিত্র রমজান মাসের প্রথম থেকে রাজধানী সহ সারা দেশে নিত্যপণ্যের বাজারে অস্থিরতা শুরু হয়েছে। পণ্যের পর্যাপ্ত সরবরাহ থাকলেও ইফতারিতে চলে এমন সবজি ও ফলের দাম সাধারণ মানুষের নাগালের বাইরে চলে গেছে। বিশেষ করে বেগুন, শসা ও লেবুর দাম সাধারণ ক্রেতাদের ক্রয় ক্ষমতার একদমই বাইরে। কারওয়ান বাজার সহ বিভিন্ন বাজার ঘুরে দেখা গেছে ইফতারের নিত্যদিনের সঙ্গী বেগুন ও শসার দাম কেজি প্রতি 100 টাকা ছাড়িয়েছে, আর লেবু বিক্রি হচ্ছে হালিতে 100 থেকে 120 টাকায়। ক্রেতাদের আক্ষেপ, বেশিরভাগ মানুষের জন্য ন্যূনতম পুষ্টির চাহিদা পূরণ করাই কঠিন হয়ে যাচ্ছে। অপরদিকে ব্যবসায়ীরা পাইকারি বাজারে বাড়তি দাম ও অধিক চাহিদাকে দায়ী করছে। রোজায় দাম নিয়ন্ত্রণে বাজার মনিটরিং জোরদার করবে প্রশাসন, এরকমটাই প্রত্যাশা সাধারণ মানুষের।
ভোলায় সপ্তাহের ব্যবধানে চড়া সবজির বাজার, এতে বিপাকে পড়েছেন ক্রেতারা। আর বিক্রেতারা বলছেন সরবরাহ সংকট ও পাইকারি বাজারে চড়া দাম থাকায় বাধ্য হয়েই বেশি দাম রাখতে হচ্ছে তাদের। একই অবস্থা পিরোজপুরেও। তবে জয়পুরহাটের বাজারে সবজি সহ প্রয়োজনীয় পণ্যের দাম নিয়ন্ত্রণে থাকলেও লেবু ও খেজুরের দাম অনেকটাই বেশি। সহকর্মীদের তথ্য ও ছবিতে প্রতিবেদন। এক সপ্তাহের ব্যবধানে ভোলায় সব ধরনের সবজির দাম বেড়েছে 10 থেকে 50 টাকা। 120 টাকার কাঁচামরিচ এখন বিক্রি হচ্ছে 160 থেকে 180 টাকায়। 40 টাকার শসার দাম 70 টাকা, 30 টাকার বেগুন 50 আর লেবুর হালি উঠেছে 70 টাকা। এছাড়া অন্যান্য সবজির দামও চড়া, এতে বিপাকে স্বল্প আয়ের মানুষ। তবে বিক্রেতারা বলছেন সবজির সরবরাহ কম থাকায় দাম বেড়েছে। এক পা মরিচ আমি 2 দিন আগে নিয়েছি 40 টাকা, আজকে 50 টাকা। এভাবে যদি সবকিছু দাম বাড়ায় আমরা পাবলিক কিভাবে খায়া বাঁচুন? নিত্য প্রয়োজনীয় একজন রোজাদার মানুষের জন্য যেগুলো দরকার সেগুলো সবকিছুর দাম বেড়ে যায়। আরো দাম জিগে আমরা যে জিগে এটা কত এই দাম চাই, আমরা এই দাম আনতারি না, কেমনে বেশি নেই। এ বিষয়ে জেলা প্রশাসক জানান, রমজানে নিত্য প্রয়োজনীয় পণ্যের দাম স্থিতিশীল রাখতে বাজারগুলোতে কঠোর নজরদারি রাখা হয়েছে। অভিযানকালে বাজারস্থ প্রায় সকল বিক্রেতাকে ন্যায্য মূল্যে দ্রব্যমূল্য বিক্রয় করার জন্য উৎসাহিত করা হচ্ছে। একই অবস্থা পিরোজপুরেও। রমজানের শুরুতেই নিত্য প্রয়োজনীয় পণ্য, ইফতার সামগ্রী, সবজি ও ফলের দাম চড়া। কাঁচামরিচের দাম উঠেছে 250 টাকায়, শসা 110 টাকা আর লেবুর হালি 60 টাকা। বেড়েছে মাছের দামও, যেটা কিন্তু দাম ডাবল হয়ে গেছে। শসা কিনছি 60 টাকা, এখন শসা 100 টাকা। চিনি 100 টাকা, মুড়ি 100 টাকা, চিড়া 60 টাকা। হ্যাঁ, এই শুধু খেজুর বাজারটা একটু চড়া। আপেল আপনার 300 টাকা, তারপর কমলা আছে 340, 350। এই অবস্থায় বাজারে সার্বক্ষণিক নজরদারির কথা জানিয়েছে পিরোজপুর ব্যবসায়ী সমিতি। এই রমজান মাস জুড়েই আমাদের এই মনিটরিং থাকবে এবং আমরা ব্যবসায়ীরা এবং ব্যবসায়ী সমিতি, জেলা ব্যবসায়ী সমিতি এই মনিটরিং করব ইনশাআল্লাহ। তবে জয়পুরহাটের বাজারের চিত্র কিছুটা অন্যরকম। চাল, ডাল, পেঁয়াজ সহ নিত্য প্রয়োজনীয় বেশিরভাগ পণ্যের দামই স্থিতিশীল আছে, কিন্তু অস্বাভাবিকভাবে বেড়েছে লেবু ও খেজুরের দাম। লেবু এবং আপনার হলো খেজুর, এই জিনিসের দাম একটু বাজার বাড়তি। খেজুরের দাম গত এক সপ্তাহের তুলনায় অনেক বেশি, গত বছরের তুলনায় তো ডবল হয়ে গেছে এক কথায়। রোজা মাস আসলে পারে মোটামুটি সব কিছুর দামই কমে, কিন্তু এই বছর লেবুর দামটা খুবই বেশি। কনজিউমার্স অ্যাসোসিয়েশন অব বাংলাদেশ ক্যাবের নেতারা বলছেন, বাজারে স্বচ্ছতা নিশ্চিত করতে প্রতিটি স্তরে নজরদারি প্রয়োজন। আর কোন সিন্ডিকেট বা মূল্য বাড়ানোর প্রমাণ মিললে ব্যবস্থা নেওয়ার আশ্বাস প্রশাসনের। সব রকম খেজুর এখনো পাওয়া যায়নি, যেমন দাবাসটা বেশি চলে, এই খেজুরটা এখনো পাই। খেজুরের দাম তো বেশি নয়, খেজুর ওরা আটকে রাখে দাম বেশি করতেছে, সিন্ডিকেট করতেছে। আমরা এটা চাচ্ছি না। কোনো ব্যবসায়ী যদি বাজার পরিস্থিতি অস্বাভাবিক করার চেষ্টা করে, সেক্ষেত্রে আমরা প্রয়োজনীয় যে আইনানুগ উদ্যোগ, সেই আইনানুগ উদ্যোগের মাধ্যমে আমরা চেষ্টা করবো যেন বাজার পরিস্থিতিটা স্বাভাবিক থাকে। রমজান মাস জুড়ে সব ধরনের পণ্যের দাম নিয়ন্ত্রণে থাকবে, এমনটাই প্রত্যাশা ভোক্তাদের। মনিরা কাজুরি, ৭১। রমজানের শুরুতেই খুলনার বাজারে নিত্যপণ্যের দাম লাগামহীন। চিনি, খেজুর, বেসন, ছোলা, কাঁচামরিচ, বেগুন, লেবু সহ সব পণ্যের দাম বেড়েছে অস্বাভাবিকভাবে। অনেক ক্রেতাই দামের কারণে প্রয়োজনীয় পণ্য না কিনেই বাড়ি ফিরছেন, দাবি জানিয়েছেন বাজার মনিটরিংয়ের। রাজু হাওলাদারের প্রতিবেদন। খুলনার বড় বাজারের দোকানগুলোতে প্রকারভেদে আজুয়া খেজুর 1000 থেকে 1200 টাকায়, ইরানি মরিয়ম 1200 টাকায়, আর মাখরুফ খেজুর বিক্রি হচ্ছে 1000 থেকে 1100 টাকা কেজিতে। খেজুর কিনতে গিয়ে তাই অনেক ক্রেতা সংক্ষিপ্ত করছেন বাজার তালিকা। খেজুরের বাজার যখন নিয়ন্ত্রণহীন, তখন এর পেছনে সিন্ডিকেটকে দায়ী করছেন খোদ বিক্রেতারাই। অবশ্যই সিন্ডিকেট আছে, সিন্ডিকেট ছাড়া আমরা তো প্রতিদিন মাল কিনতেছি, প্রতিদিন সেল করতেছি, আমাদের তো স্টক হিউজ আকারের নাই। না না, ওটা সিন্ডিকেট না, বাজার কেরাইছে চলে, ওর কোনো সিন্ডিকেট লাগে না। চিনির দামও বেড়েছে। একদিন আগে যে চিনি কেজি প্রতি বিক্রি হয়েছিল 100 টাকায়, এখন বিক্রি হচ্ছে 110 থেকে 115 টাকায়, আর ছোলার দাম 110 টাকা। রমজান উপলক্ষে যে পণ্যগুলো ছোলা, চিড়ে, খেজুর, এগুলোর যে দাম কমে যাওয়া কথা বা কমার চিন্তা আমরা বিভিন্ন দেশে দেখি, আমাদের দেশে সেটা হয় না। এক সপ্তাহ আগে যেই দাম ছিল এখন সেটা মোটামুটি অর্ধেক বেড়ে গেছে। হাত দেওয়া যাচ্ছে না শসায়, বিক্রি হচ্ছে 150 থেকে 155 টাকায়, আর প্রতি পিস লেবুর দাম 35 থেকে 40 টাকা, আর বেগুনের কেজি 75 থেকে 80 টাকা।
একইভাবে এক লাফে 10 টাকা বেড়ে 180 টাকা কেজিতে বিক্রি হচ্ছে ব্রয়লার, আর দেশি মুরগির কেজি 300 ছুঁই। তবে এখনও স্থিতিশীল রয়েছে মাছ বাজার। আগে পাঙ্গায় বেচতাম 160, এখন পাইকারি বিক্রি 180, 200, 190। মিনিমাম 15-20 টাকা বাড়িছে, হয়তোবা সামনে হয়তোবা কালকে 100 টাকা হইতে পারে। এই রোজার সামনে রেখে ক্রয় ক্ষমতার বাইরে চলে গেছে, যেরকম কাগজের লেবু, শসা। সিটি কর্পোরেশনের পক্ষ থেকে রমজানের আগে ভাগে বাজার মনিটরিংয়ের ব্যবস্থা থাকলেও এবার এখনও মনিটরিং শুরু করতে পারেনি সংস্থাটি। প্রতি বছর নেওয়া এবার মনিটরিং টিম হবে এবং আমরা একই সঙ্গে ভুক্ত অধিকারের সঙ্গে একসঙ্গে মাঝে মাঝে আমরা বাজার এসে যাই, পরিদর্শনে যাই। বাজার মনিটরিংয়ের মাধ্যমে খুলনার রমজানের বাজারকে স্থিতিশীল রাখবে প্রশাসন, এমন প্রত্যাশা নগরবাসীর। রাজু হাওলাদার, ৭১, খুলনা। বরিশালে কৃষি পণ্য বিপণন আইন মানা হচ্ছে না, যে কারণে সবজি বা দানাদার কৃষিপণ্য পাইকারি থেকে খুচরা বাজারে দ্বিগুণ কখনো বা 3 গুণ দামে ক্রেতাদের কিনতে হচ্ছে। রমজান এলে বাজার তদারকিতে তোড়জোড় বাড়লেও দিন শেষে ভোক্তা পর্যায়ে খুব একটা ফল মেলে না। বিধান সরকারের প্রতিবেদন। রমজানের সবচেয়ে বেশি চাহিদার পণ্য বেগুন, শসা বা লেবু। এগুলো পাইকারি বাজারের চেয়ে খুচরা বাজারে দ্বিগুণ দামে বিক্রি হয়। আড়তদাররা বললেন চাইলেই তারা বিক্রি রসিদ দিয়ে দেন, যাতে পণ্যের দাম জানতে পারে ক্রেতারা। যারা আমাদের খুচরা পাইকার আছে, তারা যারা রসিদ চায় তারা সবাইকে আমরা রসিদ দিয়ে দিই। আমাদের রসিদ দিতে কোনো আপত্তি নেই, আমরা সবাইকে রসিদ দিয়ে দিই। শসা 55, লেবু 40 টাকা 45 টাকা হালি, মরিচ 90 থেকে 100, টমেটো 30 থেকে 35, বেগুন 60 থেকে 50 আজকের বাজারে বিক্রি হয়েছে পাইকারি দর। খুচরা দোকানে সিম বিক্রি হচ্ছে কেনার চেয়ে 3 গুণ দামে। এসব ক্ষেত্রে কৃষি বিপণন আইনের লঙ্ঘন হলেও বিক্রেতারা নানা অজুহাত তোলে। আড়তদাররা তাদের ক্রয় রসিদ দেয় না, এমন মুখস্থ কথা সব খুচরা বিক্রেতার। কিনছি হলে 60 টাকা, কিন্তু 2 কেজি 30 টাকা বেশি। সিম কিনছি হলে 5 টাকা, 15 টাকা কেজি বেশি, 2 কেজি 30 টাকা। রাত্রেবেলা আপনার মাল কিনে থাকে কয়েলে, আর তো থাকে না, এর জন্য মনে করেন আমাকে রসিদ দিতে যাচ্ছে না এরা। রমজান এলেই ব্যবসায়ীরা দাম বাড়ায়, এটা নিয়মে পরিণত হয়েছে। এক্ষেত্রে সরকারের আইনের যথার্থ প্রয়োগ চান ক্রেতারা। একটা দাম 5 টাকা কিনে 15 টাকা বেচলে 3 গুণ দামে আমাদের কেনা লাগতেছে গ্রাহকদের। এরা কিনে আনে ধরেন গ্রাম থেকে 15 টাকায়, আনে টাকা খরচ ধরেন 17 টাকা, এরা বিক্রি করে এদের কাছে 40 টাকা 50 টাকাতে পায়, নাহলে আমাদের কাছে তো বিক্রি করবে 100 টাকা। সরকারে এইটা উদ্যোগ নিলে হয়তো আবার স্বাভাবিক বাজারটা আর কি নিয়ন্ত্রণে এসে পড়বে। তবে কৃষিপণ্য বিপণনের আইন বা বিধিতে আছে ক্রেতাকে পণ্যের ক্রয় রসিদ দেখাতে বাধ্য বিক্রেতা। শাক সবজি এইটা সর্বোচ্চ বিক্রেতা 30% ব্যবসা করতে পারবেন। আর এই কৃষি বিপণন আইন 2018 এবং বিধিমালা 2021 অনুযায়ী দানাদার জাতীয় ফসল সর্বোচ্চ 25% বিক্রেতা ব্যবসা করতে পারবেন। আইনে স্পষ্ট দানাদার পণ্য খুচরা বিক্রির জন্য ক্রয় মূল্যের পর সর্বোচ্চ 25 ভাগ, আর পচনশীল যেমন শাকসবজির বেলায় বিক্রেতা সর্বোচ্চ 30 ভাগ লাভ করতে পারবে। বিধান সরকার, ৭১, বরিশাল। সাধারণ মানুষ ও প্রশাসন সহ কিছু মন্ত্রণালয়কে সাথে নিয়ে সারা দেশে আগামী 15 দিনের মধ্যে খাল খনন কর্মসূচি শুরু করা হবে বলে জানিয়েছেন পানি সম্পদ প্রতিমন্ত্রী ফরহাদ হোসেন আজাদ। বৃহস্পতিবার রাতে পঞ্চগড় সার্কিট হাউসে জেলার সার্বিক আইন শৃঙ্খলা পরিস্থিতি বিষয়ক আলোচনা সভা শেষে তিনি কথা বলেন। এ সময় প্রতিমন্ত্রী আরও বলেন, প্রেসিডেন্ট জিয়াউর রহমান 1977 সাল থেকে 81 সাল পর্যন্ত 2000-এরও বেশি মাইলের যে খাল খনন করেছিলেন, সেই কর্মসূচিকে আবারও আগামী 15 দিনের মধ্যে সামনে আনা হবে। একই সাথে আবহাওয়া ও পরিবেশের বিষয়টি বিবেচনায় রেখে বৃক্ষরোপণ কর্মসূচিও করা হবে বলে জানান তিনি। আমাদের শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান 1977 সাল থেকে 81 সাল পর্যন্ত উনি প্রায় 2000 বেশি মাইল, এই যে বিশেষ করে উনি যে আমাদের সেই সময় আমাদের খাল খনন করেছিলেন, সেই খাল খনন কর্মসূচিটাকে আমরা সামনে নিয়ে আসবো এবং সেটা হয়তো আগামী 15 দিনের ভিতরে আমরা বাংলাদেশের যে কোনো জেলা থেকে আবার সেই খাল খনন শুরু করব। নাটোরের নবনির্বাচিত সংসদ সদস্য এবং সাবেক প্রতিমন্ত্রী রুহুল কুদ্দুস তালুকদার দুলু প্রথম পর্যায়ে মন্ত্রিসভায় যুক্ত না হওয়ায় ক্ষোভ জানিয়েছেন নাটোরের বেশিরভাগ বিএনপি নেতাকর্মী। তারা বলছেন, দুলু 17 বছর অনেক নির্যাতন সহ্য করেছেন দলের জন্য।
জেল খেটেছেন দিনের পর দিন। সেসব কথা বিবেচনায় নিয়ে তাকে মন্ত্রিসভায় যুক্ত করা দরকার। বুলবুল আহমেদ জানাচ্ছেন বিস্তারিত। বিগত দিনে বিএনপির শাসনামলে জেলা স্টেডিয়াম এবং জেলা যুব উন্নয়ন প্রশিক্ষণ কেন্দ্র চলে গেছে লালপুর উপজেলায়, আর আওয়ামী লীগের আমলে হাইটেক পার্ক, 4 লেন সড়ক সবই হয়েছে সিংড়ায়। বঞ্চিতই থেকেছে নাটোর জেলা সদর। নামে জেলা সদর হলেও এলাকাবাসী মনে করেন এই শহর দেশের অনেক উপজেলার চাইতেও অনুন্নত। নাটোরের উন্নয়ন বঞ্চিত মানুষ, যেখানে একটি মিল নেই, একটি কলকারখানা নেই, কর্মসংস্থানের ব্যবস্থা নেই। যে নাটোরের যে গ্যাসটা গেছে সেই গ্যাসটা আমরা পাইনি। বিশ্ববিদ্যালয় নাই, হ্যাঁ, মেডিকেল নাই। এগুলা হলে পরে আমাদের নাটোরবাসী অনেক উন্নত হতো। শহরের অনেকেই জানান এবার বিএনপির নবনির্বাচিত সংসদ সদস্য রুহুল কুদ্দুস তালুকদার দুলুকে নিয়ে তারা আশায় বুক বেঁধেছিলেন, কিন্তু তিনি মন্ত্রী না হওয়ায় হতাশা জানান মানুষ। যারা আমরা রাজপথে সশরীরে থেকে গণতন্ত্রের জন্য যুদ্ধ করেছি, তা আমরা আজকে সত্যি হতাশ। নাটোরকে বাঁচায় রাখার মধ্যে একমাত্র অন্যতম নেতা হচ্ছে আমাদের দুলু ভাই। সে যদি না থাকতো নাটোরে বিএনপির অস্তিত্ব থাকতো না। রুহুল কুদ্দুস তালুকদারকে মূল্যায়ন করলে আগামী দিনে নাটোর জেলা বিএনপির ঘাঁটি আছে, থাকবে। তারা আরো জানান দীর্ঘ 17 বছর ধরে দুলু একের পর এক জেল জুলুম, হামলা মামলা ও নির্যাতনের শিকার হয়েছেন। জেলার সবগুলো আসনে বিএনপিকে বিজয়ী করতেও রেখেছেন গুরুত্বপূর্ণ ভূমিকা। তাই তাকে পুনর্মূল্যায়নের দাবি তুলেছেন নাটোরের বেশিরভাগ কর্মী ও সমর্থক। আজকে আমরা সবাই আশায় বুক বেঁধেছিলাম রুহুল কুদ্দুস তালুকদার দুলু মন্ত্রিসভায় স্থান পাবে। যদি রুহুল কুদ্দুস তালুকদার দুলুকে মূল্যায়ন করা হয়, তাহলে উত্তরবঙ্গের যারা ত্যাগী নিবেদিত কর্মী আছে তাদের মূল্যায়ন করা হবে। নাটোরকে আরো সমৃদ্ধ করার স্বার্থে নাটোরে একটি মন্ত্রী দিবেন এবং নাটোরের উন্নয়নে উনি পদক্ষেপ রাখবেন। কর্মীরা আরো জানান একসময় নাটোর ছিল আওয়ামী লীগের ঘাঁটি। নাটোরের 4টি আসনেই বিএনপি ছিল কোণঠাসা। রুহুল কুদ্দুস তালুকদার দুলু 1996 সালে এমপি হওয়ার পর ধীরে ধীরে তার চেষ্টায় এটি হয়েছে বিএনপির ঘাঁটি। এবারও নাটোরের 4টি আসনেই জিতেছে বিএনপির প্রার্থীরা। বুলবুল আহমেদ, 71, নাটোর। গাজীপুর সিটি কর্পোরেশনের কাশিমপুরে নির্মাণাধীন একটি সড়কের কিছু অংশ ভেঙে ধসে পড়েছে। 14 কোটি টাকা ব্যয়ে সড়কটি নির্মাণ করছিল ঠিকাদারি প্রতিষ্ঠান ইউসিসি লিমিটেড। উদ্বোধনের আগে সড়কটির এমন অবস্থার জন্য ক্ষোভ প্রকাশ করেছেন এলাকাবাসী। জহিদুল ইসলাম অনিকের তথ্য ছবিতে প্রতিবেদন। জাতীয় নির্বাচনের কয়েকদিন আগে গাজীপুর মহানগরীর কাশিমপুর 6 নম্বর ওয়ার্ডের ধনঞ্জয়খালী এলাকার রাস্তার ঢালাই কাজ শেষ করা হয়, কিন্তু মাত্র 3 দিনের মাথায় সড়কের একাংশে ফাটল দেখা দেয় এবং পরে কয়েক ফুট নিচে দেবে যায়। গাজীপুর সিটি কর্পোরেশনের কর্তৃপক্ষ জানায় তুরাগ নদের পশ্চিম তীরে বিটুমিনাস কার্পেটিং এর মাধ্যমে সড়ক উন্নয়ন প্রকল্পটি বাস্তবায়ন করছে ঠিকাদারি প্রতিষ্ঠান ইউসিসিএল। 2টি প্যাকেজের মাধ্যমে সেটি বাস্তবায়ন করা হচ্ছে। 12,046 মিটার সড়ক নির্মাণে প্রাক্কলিত ব্যয় ছিল 13,19,21,000 টাকা। কার্যাদেশ প্রদান করা হয় 14,28,11,459 টাকায়। এলাকাবাসী জানান নির্বাচনের কয়েকদিন আগে দ্রুত গতিতে রাস্তার ঢালাই কাজ শেষ করা হয়। নিম্নমানের নির্মাণ সামগ্রী ব্যবহার ও তড়িঘড়ি ঢালাই কাজ সম্পন্ন করার কারণে রাস্তার বিভিন্ন জায়গায় ফাটল দেখা দিয়েছে। এখানে আমার বাড়ি, এটা যে ফাটলের সাথে আমার বাড়ি। তো পরে আবার আইসা দেখি 2.5 থেকে 3 ফিট আবার নিচে গিয়ে দাবছে। দেখতে আসি দেখলাম একটু কম, এখন দেখি যে আরো গভীর হয়ে গেছে। সাধারণ জনগণের ক্ষয়ক্ষতিটা হলো, এই রাস্তাটা যদি ভালোভাবে করা হইতো তাহলে এই ক্ষয়ক্ষতিটা হইতো না। এদিকে নির্বাহী কর্মকর্তা বলছেন এটি একটি প্রাকৃতিক দুর্যোগ। প্রাথমিকভাবে আমাদের তথ্য আছে, ছবি আছে, সরেজমিনে আমরা আমাদের ইঞ্জিনিয়ার তাদের প্রাথমিক রিপোর্ট হচ্ছে এটি কোনো কারিগরি ত্রুটির কারণে হয়নি, এটি একটি প্রাকৃতিক দুর্যোগ। উদ্বোধনের আগে নতুন সড়ক ধসে পড়ার ঘটনায় প্রশ্ন উঠেছে নির্মাণের মান ও তদারকি নিয়ে। এলাকাবাসীর দাবি সুষ্ঠু তদন্ত করে প্রকৃত ঘটনা উদ্ঘাটন করার। শরীফ আজাদ প্রীতম, 71। এবার দেশের বাইরের খবর। যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ও তেহরানকে 10 দিন সময় বেঁধে দিয়েছেন। এর মধ্যে চুক্তি না হলেই ইরানে হামলার হুমকি দিয়েছেন তিনি। বোর্ড অফ পিসের প্রথম বৈঠকে ট্রাম্প বলেন ইরানের সঙ্গে যে আলোচনা হচ্ছে তার ফলাফল সম্ভবত 10 দিনের মধ্যে আসবে। তিনি আরও বলেন গত বছর ইরানের 3টি পরমাণু স্থাপনায় যুক্তরাষ্ট্র
হামলা না চালালে মধ্যপ্রাচ্যের শান্তি প্রতিষ্ঠা বাধাগ্রস্ত করত। যুক্তরাষ্ট্রকে হয়তো এখন আরও এক ধাপ এগোতে হবে বলে মন্তব্য করেন মার্কিন প্রেসিডেন্ট। এমন অবস্থায় পাল্টা হুমকি দিয়েছে ইরান। জাতিসংঘে নিযুক্ত ইরানের স্থায়ী দূত সংস্থার মহাসচিব অ্যান্তনিও গুতেরেসের কাছে লেখা এক চিঠিতে বলেছেন, যদি ইরানে হামলা হয় তাহলে মধ্যপ্রাচ্যে থাকা যুক্তরাষ্ট্রের সব ঘাঁটি এবং অবকাঠামো লক্ষ্য করে পাল্টা হামলা হবে। আফগানিস্তানের ক্ষমতাসীন তালেবান সরকার স্ত্রী ও সন্তানদের মারধরের ক্ষেত্রে হার না ভেঙে যাওয়া পর্যন্ত সীমা বেঁধে পারিবারিক সহিংসতাকে বৈধতা দিয়ে নতুন একটি আইনের অনুমোদন দিয়েছে। তবে মারধরে যদি স্ত্রী ও সন্তানের হাড় ভেঙে যায় কিংবা শারীরিকভাবে জখম হয় তাহলে স্বামীকে শাস্তির মুখোমুখি হতে হবে। এই দণ্ডবিধির ফলে বিশেষ করে নারীরা আদালতের হাতে ভয়াবহ ভোগান্তির শিকার হতে পারেন বলে আশঙ্কা করা হচ্ছে। কট্টর ইসলামপন্থী গোষ্ঠীটির সর্বোচ্চ নেতা হাইবাতুল্লাহ আখুন্দজাদার স্বাক্ষরিত 90 পৃষ্ঠার এই ফৌজদারি আইনে ইসলামী ধর্মগ্রন্থ ভিত্তিক বিধান রাখা হয়েছে। এতে অপরাধী স্বাধীন নাকি দাস তার উপর ভিত্তি করে ভিন্ন মাত্রার শাস্তির বিধান রয়েছে। এই আইন আফগান সমাজে উচ্চ ও নিম্ন শ্রেণীর একটি নতুন বর্ণ ব্যবস্থা তৈরি করেছে। এতে শীর্ষে থাকা ধর্মীয় নেতাদের ফৌজদারি বিচারের ক্ষেত্রে প্রায় সম্পূর্ণ দায় মুক্তি দেওয়া হয়েছে এবং শ্রমজীবী শ্রেণীর জন্য নির্ধারণ করা হয়েছে সবচেয়ে কঠোর শাস্তি। সম্প্রতি ইসলাম ধর্ম গ্রহণ করেছেন ব্রাজিলের নারী ফুটবল তারকা ও সৌদি ক্লাব আল নাসরের অধিনায়ক ক্যাথলিন সৌজা। এক টুইট বার্তায় বিষয়টি নিশ্চিত করেছে আল নাসর ক্লাব কর্তৃপক্ষ। আল নাসর তাদের অফিসিয়াল এক্স প্ল্যাটফর্মে একটি ভিডিও শেয়ার করেছে যেখানে দেখা যায় ইসলাম ধর্ম গ্রহণের পর আবেগ আপ্লুত হয়ে পড়েন এই ব্রাজিলিয়ান ফুটবলার। ভিডিওটিতে তিনি জানান, আমি শুধু সঠিক পথ খুঁজছিলাম। ক্যাথলিন সৌজা পেশাদার ক্যারিয়ার শুরু করেন ফরাসি ক্লাব দ্য বোর্দোতে। এরপরে খেলেছেন ইন্টার মিলান ও রিয়াল মাদ্রিদের হয়ে। 2024 সালে সৌদি ক্লাব আল নাসরে যোগ দেন তিনি। 2018 সালে ব্রাজিল জাতীয় দলে অভিষেক হয় ক্যাথলিন সৌজার। 2019 সালে ফিফা নারী বিশ্বকাপেও খেলেন তিনি। নারী এশিয়া কাপ রাইজিং স্টার্সে সেমিফাইনাল ম্যাচে পাকিস্তান এ দলের মুখোমুখি হবে বাংলাদেশ এ দল। থাইল্যান্ডের ব্যাংককে টাইগ্রাসদের ম্যাচটি শুরু হবে বাংলাদেশ সময় বেলা 1টায়। এই ম্যাচটি জিতে ফাইনাল খেলতে চাইবে বাংলার মেয়েরা। গ্রুপ পর্বের সবগুলো ম্যাচ জিতে সেমিফাইনাল নিশ্চিত করে বাংলাদেশের মেয়েরা, যেখানে তারা শ্রীলঙ্কা এ, থাইল্যান্ড ও মালয়েশিয়াকে পরাজিত করে। অর্থাৎ এখনও অপরাজিত আছে ফাহিমা খাতুনরা। সেমিতে পাকিস্তানের সাথে ম্যাচ যদিও সহজ হবে না। পাকিস্তান কেবল ভারতের সাথে গ্রুপ পর্বে ম্যাচটি হেরেছে। আরব আমিরাত ও নেপালের বিপক্ষে বাকি 2 ম্যাচ জিতে নেয়। ফলে সেমির বাধা পেরিয়ে ফাইনালে উঠতে টাইগ্রাসদের কিছুটা হলেও পরীক্ষা দিতে হবে। টুর্নামেন্টের অপর সেমিফাইনাল থেকে ভারত বা শ্রীলঙ্কা এ দল ফাইনাল খেলতে যাচ্ছে। দর্শক, চলছে সংবাদ সংযোগ সরাসরি সংবাদ অনুষ্ঠান দেখতে চোখ রাখুন ৭১-এর ফেসবুক পেজে এবং সাবস্ক্রাইব করুন ৭১-এর ইউটিউব চ্যানেল। থাকুন ৭১-এর সাথে।